যুক্তরাজ্যে ব্যস্ত সময় কাটছে প্রধান উপদেষ্টারা। আজ গ্রহণ করবেন কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড, কাল তারেক রহমানের সঙ্গে বৈঠক। দেশে ফিরতে কোনো বাধা নেই তারেক রহমানের, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অমানবিকভাবে ভারত থেকে পুশিনের সমালোচনা। ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। রেল, সড়ক ও নৌপথে বেড়েছে চাপ, বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়। ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরা শুরু। অবরোধ সফল হওয়ায় বেড়েছে উৎপাদন, জেলেদের মাঝে উৎসব আমেজ। এবং কুষ্টিয়ায় বহুতল ভবনের গ্যারেজের সাবেক এমপি আনারের গাড়ি নিয়ে তোলপাড়, কারা কিভাবে নিয়ে এলো খতিয়ে দেখছে পুলিশ। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম। পুরো খবর জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তো আফরোজ। এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আজ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড প্রদান করা হবে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত ব্রিফ করেন তিনি। জানান, বাংলাদেশের পাচার হওয়া অর্থ ফেরানো, রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অবস্থান নিয়ে দেওয়া বক্তব্যের জন্য ভুল স্বীকার করেন প্রেস সচিব। আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের কথাও জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বাধা নেই, যে কোনো সময় তিনি ফিরতে পারেন দেশে। একথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা ও ব্যারাক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। পুশিন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সঠিক প্রক্রিয়া ও চ্যানেল না মেনে অমানবিকভাবে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। নজরুল ইসলামের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। বৃহস্পতিবার সকালে গাজীপুরের শালনা হাইওয়ে থানা ও ব্যারাক পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রশ্নের জবাবে তিনি জানান, তারেক রহমান চাইলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন, তার দেশে ফেরায় কোনো বাধা নেই। ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নেই, উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের না যে কোনো সময় ওনারা যে সময় মনে করবেন সেই সময়। অমানবিকভাবে ভারত থেকে পুশিনের সমালোচনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, বিষয়টি দেশটির হাই কমিশনারকে অবহিত করা হয়েছে। আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অবদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হলো প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। এই জন্য আমরা কিন্তু এটা শুধু আমাদের না, আমাদের যে আছে হাই কমিশনার আছে তাকে ওইটা বলা। এ সময় ভারত সহ বিভিন্ন দেশ থেকে আগতদের মাধ্যমে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে সচেতনতামূলক উদ্যোগ নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এয়ারপোর্ট, তারপরে ল্যান্ডপোর্ট, এগুলি ক্ষেত্রে কিন্তু সচেতনতা বৃদ্ধি করার জন্য বলা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে গভীর রাতে ৭০ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার রাতে ও বৃহস্পতিবার ভোরের দিকে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে তাদের ঠেলে দেওয়া হয়। বিজিবি জানায়, সিলেটের জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি ও মিনাটিলা এবং কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাক সীমান্ত দিয়ে ৫৩ জন এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ১৭ জনকে পুশিন করা হয়। জৈন্তাপুরের শ্রীপুর বিওপি ২টি পরিবারের ১৭ জন, মিনাটিলা বিওপি ৪টি পরিবারের ২৩ জন এবং কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাখ বিওপি ২টি পরিবারের ১৩ জনকে আটক করে। সীমান্ত অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি টহল জোরদার করেছে। ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। এতে মহাসড়কে যানবাহন বাড়লেও চাপ সৃষ্টি হয়নি। তবে লঞ্চে রয়েছে রাজধানীমুখী যাত্রী চাপ, যেখানে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ বাড়ছে। যাত্রী নিরাপত্তায় তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট।
প্রিয়জনদের সাথে ঈদুল আজহা উদযাপন শেষে চাঁদপুর থেকে লঞ্চযোগে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। কোনো ভোগান্তি ছাড়াই স্বস্তিতে ফিরছে লঞ্চ যাত্রীরা। স্বাচ্ছন্দ্যবোধে ফিরে যাচ্ছি, কোনো কষ্ট হচ্ছে না, সুন্দরভাবে আসা যাওয়া যায়, বসা যায়, ঘোরাফেরা করা যাওয়া যায়, এই জন্য লঞ্চে যাওয়া। ঈদ ঘিরে বরিশাল লঞ্চ ঘাটে প্রতিদিন 6 থেকে 8টি লঞ্চ চলাচল করে। তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। কেবিনের দাম একটু বৃদ্ধি, আগে 1000 টাকা ছিল সিঙ্গেল, এখন 1200 টাকা করছে, আর ডাবলটা 2000 টাকা ছিল 2400 টাকা, কিন্তু তাও পাওয়া যাচ্ছে না। এদিকে যাত্রীদের নিরাপত্তার জন্য তৎপর রয়েছে নৌপুলিশ। এই কন্ট্রোল রুমের থেকে আমরা সার্বক্ষণিক 15 থেকে 20 জন লোক ডিউটি করছি। ডিউটিতে আমরা সবসময় টহলে আছি। ঈদের ছুটি শেষ না হতেই দক্ষিণ পশ্চিমের 21 জেলার মানুষ পদ্মা সেতু হয়ে ফিরছে ঢাকা। যানজট না থাকায় সবাই ফিরছেন স্বস্তিতে। তবে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। ওইরকম কোনো ভোগান্তি হয় নাই, আগে যেরকম একটা গাড়ির চাপ থাকতো, কোনো জামজট হইতো, এরকম কোনো কিছু হয় নাই। ঠিক অনেক জায়গায় সেনাবাহিনী যে কাজগুলো করছে ঠিক আছে, কিন্তু আসলে আমাদের এখানে আমরা আসার সময় এরকম কোনো সুবিধা পাইনি। কারণ হচ্ছে যেখানে আমাদের ভাড়া ছিল হচ্ছে গিয়ে 200 টাকা, সেখানে ভাড়া নিচ্ছে 400 টাকা। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কোথাও নেই যানবাহনের চাপ। নির্বিঘ্নে গন্তব্যে ফিরছেন যাত্রীরা। কোনো জাম নাই, রাস্তা ক্লিয়ার আছে। দিনাজপুর থেকে সুন্দরভাবে আমি আসতে পারছি। ছুটির শেষ মুহূর্তের চাপ এড়াতে আগেই কর্মস্থলের পথে ফিরছে পিরোজপুরবাসী। তবে যারা অগ্রিম টিকিট কাটেননি তাদের পড়তে হয়েছে কিছুটা বিড়ম্বনায়। ছুটি দীর্ঘ 10 দিনের, তো এর ভিতরে আমরা এর আগেই চলে যাচ্ছি একটু আরামে এসে যাওয়ার জন্য। এখন আসছে রানিংয়ে, তাদের একটু টিকিটে পাইতে সমস্যা হইতেছে, আর আমাদের আগের যেটা ভাড়া ওইটাই এক। নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নেই যানজট। মহাসড়কের শৃঙ্খলা ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে হাইওয়ে পুলিশ। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। এ নিয়ে আরো জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আকরাম হুসাইন। আকরাম, ফিরতি যাত্রার চিত্রটা কেমন দেখছেন? সড়কের কোথাও যানজট বা ভোগান্তির কোনো খবর আছে কি আপনার কাছে? আমাদেরকে জানাবেন। তোহা যেটা বলছিলেন, ঈদের এইবার 10 দিনের ছুটি থাকা এবং ঈদের আজকে 6ষ্ঠ দিন হওয়ায় আমরা যেটা দেখতে পাই ঢাকা সিলেট মহাসড়কে গাড়ির অনেক চাপ রয়েছে। যা আমরা দেখতে পাই যে ঢাকা সিলেট মহাসড়কে ঢাকা থেকেও গাড়ি বের হচ্ছে এবং ঢাকামুখীও গাড়ি অনেক আমরা দেখতে পাই। আমরা আপনাকে জানিয়ে রাখি, ঢাকা সিলেট মহাসড়কটি মূলত 2 লাইনের মহাসড়ক, কিন্তু ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্প 6 লাইনের অধীনে, উন্নয়ন প্রকল্প সাসেকের অধীনে 6 লাইনের কাজ চলার কারণে আমরা দেখতে পাই অনেক জায়গাতেই গাড়ির গতি সীমিত আকারে। আমরা যেটা দেখতে পাই যে নরসিংদীর 5 দোনা মোড় এবং ইটাখোলা মোড় চারমুখী মোড় হওয়ার কারণে ওই রাস্তাগুলোতে যানজটের সৃষ্টি হয়। বর্তমানে আমি রয়েছি ঢাকা সিলেট মহাসড়কের ভেলেনাগরে। আপনি দেখতে পাবেন যে এই মহাসড়কটিতে আজকে আমরা দেখতে পাই যে এখানে নির্মাণ কাজ চলছে এবং নির্মাণ কাজের সাথে আমরা যেটা দেখতে পাই যে ফুট ওভার ব্রিজ যেটা রয়েছে, ফুট ওভার ব্রিজের কাজ চলছে। ফুট ওভার ব্রিজ এখান থেকে সরিয়ে ফেলার কারণে এখানে একটা রাস্তা, একটা অংশ বন্ধ হওয়ার কারণে এখন যানজটের সৃষ্টি বেশি হচ্ছে ভেলেনাগরের এই অংশে। আমরা দেখতে পাই যে পুলিশকে নানাভাবে কাজ করছে, কিন্তু কাজ করার পরেও আমরা যেটা দেখতে পাই যে রাস্তায় থাকা অটো রিক্সা এবং 3 হুইলার গাড়ির কারণেও যানজটের পরিমাণ আমরা দেখতে পাই যে অনিয়ন্ত্রিত রয়েছে। এছাড়াও বিগত কয়েকদিন বৃষ্টির কারণে আমরা দেখতে পাই ঢাকা সিলেট মহাসড়কে বিভিন্ন অংশে ছোট ছোট গর্তের সৃষ্টি হয় এবং যার কারণে অনেক ক্ষেত্রে যান চলাচলের অসুবিধা হয়। আমরা কথা বলেছিলাম প্রকৌশলী সড়ক বিভাগের সাথে, তিনি আমাদের জানিয়েছেন যে দ্রুত তারা কুইক রেসপন্স টিমের মাধ্যমে এইগুলো সারিয়ে ফেলছেন। আমরা যেটা দেখতে পাই যে ঢাকা সিলেট মহাসড়কে বেপরোয়া গতিতে গাড়ি চলাচলের অভিযোগ করিয়েছে সাধারণ জনগণ এবং এছাড়াও আমরা যাত্রী এবং চালকদের সাথে কথা বলে যেটা জানতে পারি তাদের একজন আরেকজনের ব্যাপারে তেমন কোনো অভিযোগ না থাকলেও অতি গতিতে গাড়ি চলার কারণে আমরা যেটা দেখতে পাই মহাসড়কের বাইরে আঞ্চলিক সড়কে আমরা দেখতে পাই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের ঘটনা। তো ঢাকা সিলেট মহাসড়কের ভেলেনাগরের এই অংশ থেকে আমার কাছে ছিল সর্বশেষ। তোয়া। আকরাম, আপনাকে ধন্যবাদ। ঈদের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে বান্দরবানে। হোটেল, মোটেল, রিসোর্টগুলোতে কোথাও খালি নেই রুম। সবচেয়ে বেশি পর্যটকের চাপ বগালেক, দেবতাখুম, নীলগিরি, নীলাচল, চিম্বুক, তিন্দু এবং
আলীর গুহা স্পটে। পর্যটকের ভিড় বাড়ায় খুশি ব্যবসায়ীরা। সহকর্মী আবুল বাশার নয়নের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সালমা জাহান। অবকাশ কিংবা ঈদের ছুটিতে সব সময় পাহাড় প্রেমীদের পছন্দের শীর্ষে থাকে বান্দরবান। মঙ্গলবার থেকে পর্যটকের সমাগম বেড়েছে জেলার থানচি, রুমা, রোয়াংছড়ি, নায়খংছড়ি, আলীকদমে। কেউ পরিবার পরিজন, আবার কেউ বা বন্ধু বান্ধব নিয়ে এসেছেন ঘুরতে। দূর দূরান্তের পর্যটকের পাশাপাশি পাহাড়ি প্রকৃতির সৌন্দর্য উপভোগে এসেছেন আশপাশের এলাকার মানুষও। আর্মিদের যথেষ্ট কোঅপারেটিভ, সাথে পুলিশও চেকপোস্টও ভালো, ওদের প্রসিডিউর ওরা যথেষ্ট ফলো করছে। প্রত্যেক যাত্রীকে জিজ্ঞেস করছে এবং রেজিস্টার করছে কোথায় যাচ্ছে না যাচ্ছে। ধীরে ধীরে প্রতিটি স্পটে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় প্রায় সবখানে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। শহরের 75টি হোটেল, রিসোর্ট সহ রেস্টুরেন্ট এবং পর্যটন সংশ্লিষ্ট খাতে প্রতিদিনই আয় হচ্ছে অন্তত কোটি টাকা। আরো কয়েকদিন পর্যন্ত পর্যটকের ভিড় থাকবে বলছেন সংশ্লিষ্টরা। বগালে থানচি খুলে দেওয়া হয়েছে। এটা আসলে যারা বান্দরবানকে এক্সপ্লোর করতে ভালোবাসেন তাদের জন্য আমার মনে হয় চমৎকার একটা ঘোষণা। পর্যটকদের ভ্রমণ আনন্দময় করতে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ঈদ উপলক্ষে বিশেষ ডিউটির প্রোগ্রাম করা হয়েছে। দুর্গম এলাকাগুলোতে আমাদের টুরিস্ট পুলিশের পাশাপাশি আমাদের জেলা পরিষদ সক্রিয় আছে, তারাও সচেতন আছে, সতর্ক আছে। আঁকাবাঁকা পথ, উঁচু নিচু পাহাড়, ঝর্ণা, জলপ্রপাত ও নদ নদীর সম্মিলনের এ পাহাড়ি সৌন্দর্যে বিমোহিত ভ্রমণপ্রেমীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। পর্যটকের পদচারণায় মুখর কক্সবাজার ও বান্দরবান। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান ও আবুল বাশার নয়ন। শুরুতে যাচ্ছি কক্সবাজারে, সহকর্মী আছেন আব্দুর রহমান। আব্দুর রহমান, সাগর সৈকতে পর্যটকের উপস্থিতি কেমন দেখছেন? নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থাপনা সেখানে কেমন? আমাদেরকে বিস্তারিত জানান। ধন্যবাদ তোহা। যেমনটি জানাচ্ছিলেন, আসলে কক্সবাজারের 120 কিলোমিটার সমুদ্র সৈকতের আমরা এখন আছি হলো পাটুয়ারটেক ইনানি পাথর বিচে, যেখানে লাবণী সৈকতের সমুদ্র সৈকতের যে হাজারো লক্ষ পর্যটক, কিন্তু এখানে সম্পূর্ণ ভিন্ন চিত্র। শুধুমাত্র এখানে যারা এই বীজটি সম্পর্কে জানে এবং এখানে পাথর এবং পাহাড়ের যেই সংমিশ্রণ, এখানে সমুদ্র এবং পাহাড়ের যেই সুন্দর সম্মিলন, সেটি দেখার জন্য খুব কম সংখ্যক পর্যটক এসেছে। যদিও এটি একেবারে খুব নৈসর্গিক একটি দৃশ্য এবং সমুদ্র সৈকতের নীরে যে পাথরের যেই বিস্তৃত রয়েছে এবং সেই পাথরগুলো যে জীবিত পাথর ছিল এক সময়, এখন সেটি বিভিন্ন কারণে মৃত বলেই সমুদ্র বিজ্ঞানী আমাদেরকে জানিয়েছে। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটি যে জেলা প্রশাসন অনেক তৎপর রয়েছে। যদিও সেটি সমুদ্র সৈকতের কলাতলি সুগন্ধা পয়েন্টে মাস্ক পরার জন্য যদি হলে আরো বেশি ভালো হতো, কিন্তু এখানে তারা জেলা প্রশাসনের যে টুরিস্ট পুলিশ এবং বিচকর্মী সহ সম্মিলিতভাবে একজন জেলা ম্যাজিস্ট্রেট পর্যটকদেরকে মাস্ক পরার জন্য উদ্বুদ্ধকরণের জন্য মাইকিং করেছে। এবং আপনি খুশি হবেন যে 80 কিলোমিটারের মেরিন ড্রাইভ সড়কটি কিন্তু নৈসর্গিক একটি পর্যটনের জন্য একটি নতুন দিগন্তের একটি সুন্দর বিস্তৃত একটি মেরিন ড্রাইভ, কিন্তু সেটি বিভিন্ন কারণে অপ্রচারে রয়ে গেছে। সেটি যদি প্রচার হতো তাহলে সমুদ্র সৈকতের যে লাবণী সমুদ্র সুগন্ধা পয়েন্টের যে অবস্থাটি, সেটি থেকে অনেক বেশি সুন্দর এই দিকের এই বীজটি। এখনকার যেই পরিবেশ, এখানে যে হোটেল মোটেল রেস্তোরাঁ যেগুলো রয়েছে, তারা বলেছেন যে এখানে অনেক কম সংখ্যক পর্যটক আসে। যদিও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, নৈসর্গিক সৌন্দর্য সেটা অন্য কোনো বিচের চেয়ে অত্যন্ত বেশি। এবং আপনি সমুদ্রের সাথে যে পাহাড়ের যে সংমিশ্রণ, সেটি খুবই সৌন্দর্য বলে আগত পর্যটক আমাদেরকে জানিয়েছে। এখানে অল্প সংখ্যক পর্যটক রয়েছে এবং পর্যটনের যেই দীর্ঘতম সমুদ্র সৈকতের যে একটি এলাকা এটা পাটুয়ারটেক সমুদ্র সৈকত, সেটি আসলে দেখার মতোই একটি স্থান। এবং কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন শুধুমাত্র কিছু এলাকায় পর্যটকরা সীমাবদ্ধ থাকে, কিন্তু এটির যাতায়াত ব্যবস্থা এবং সবকিছু যদি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত থাকে, তাহলে এটি হতে পারে সেন্ট মার্টিনের একটি বিকল্প স্পট। এবং পর্যটন শিল্পের নতুন যেই স্থাপনা, সেটি যদি এদিকে সম্প্রসারিত হয়, তাহলে কক্সবাজারের যে পর্যটকদের বিভিন্ন প্রতিকূলতার সমস্যা হয়, আবাসন সমস্যা রয়েছে এবং হোটেল বৃদ্ধির দাম বৃদ্ধির যে অভিযোগ রয়েছে, সবকিছুতেই একটি সহজলভ্য হবে যদি পর্যটকরা তাদের দূরত্বকে বিবেচনা না করে যদি সৌন্দর্যকে দেখার জন্য যদি চলে আসে, তাহলে সেটি হবে পর্যটনের স্পটের জন্য অনেক বেশি সুন্দর। আমরা কক্সবাজারের পাটুয়ারটেক থেকে যাব বান্দরবান পাহাড়ে। আমাদের সহকর্মী নয়ন জানাবেন বান্দরবানের কি অবস্থা পর্যটকদের।
ধন্যবাদ রহমান। একদম কক্সবাজারের মতোই বর্তমানে পাহাড় কন্যা বান্দরবানে পর্যটকের এখন ভরপুর মৌসুম। এই মুহূর্তে বান্দরবানে আসলে আমি যদি বলি ৭৫টি হোটেল, মোটেল এবং রিসোর্ট রয়েছে, যেখানে অন্তত ৫,০০০ মানুষের ধারণ ক্ষমতা রয়েছে। কিন্তু আমরা গতকাল থেকে শুরু করে আজ পর্যন্ত ৫ থেকে ৬,০০০ পর্যটকের উপস্থিতি বর্তমানে বান্দরবানে রয়েছে। আমি এই মুহূর্তে যেখানটিতে আছি বান্দরবানের খুব নিকটবর্তী নীলাচল পর্যটন এলাকায়। এখানে দেখতে পাচ্ছেন আসলে ধীরে ধীরে যারা ভ্রমণ পিপাসু দেশের দূর দূরান্ত থেকে যারা পর্যটকরা আসছেন, তারা মেঘের সাথে এবং পাহাড়ের যে মিতালি যে সেখানে দাঁড়িয়ে তারা ছবি তুলে নিচ্ছেন, তারা স্মৃতি হিসেবে ধারণ করছেন। অর্থাৎ আপনি জানেন দীর্ঘদিন বান্দরবান পর্যটনে একটি নীরবতা ছিল, নিস্তব্ধ ছিল। বর্তমানে ধীরে ধীরে সেই নিস্তব্ধতা কাটিয়ে আবারও চাঙ্গা হয়ে উঠতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন একদম পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে অনেকে আসলে এখানে ছবি তুলছেন, কথা বলছেন। আমি একজন সাথে একটু কথা বলছি। আমরা বোয়ালখালী থেকে আসছি। খুব ভালো লাগছে। আমরা এর আগে মেঘলাতে ঘুরতে খুব এনজয় করছি এবং আমার ৮ মাসের বাবুকেও নিয়ে আসছি যে প্রকৃতির সাথে পরিচয় করে দেওয়ার জন্য। আসলে প্রকৃতির সাথে পরিচয় করে দিলে বাচ্চাদের মেধা বিকাশ হয়। এখানে বাচ্চা থেকে সব বয়সের পর্যটকে এসে আমাদের এখানে ভিড় করছে। আমরা এখন এতে আছি নীলাচলে আছি। মোটামুটি আমাদের ন্যাচারাল এই ভিউটা তো খুব বেশি উপভোগ করছি। আমার বাচ্চাও দেখতে পাচ্ছেন আপনারা ইয়ার সাথে ন্যাচারাল ইয়ার সাথে পরিচয় হচ্ছে। ধন্যবাদ। আসলে একজন পর্যটক পার্শ্ববর্তী এলাকা চট্টগ্রাম থেকে আসলে বান্দরবানের পাহাড় প্রকৃতি দেখার জন্য আসছিলেন। তিনি পরিবার পরিজন নিয়ে আসেন। আমরা আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলেছেন, বান্দরবানে যারা পর্যটকরা আসছেন তাদের নিরাপত্তার জন্য সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, টুরিস্ট পুলিশ এবং সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনী আসলে পর্যটন স্পটগুলোতে সার্বক্ষণিক যে নিরাপত্তার কার্যক্রম সেটি রয়েছে। দেখতে পাচ্ছেন বান্দরবানের যে শহরের নিকটবর্তী নীলাচল এবং মেঘলা পর্যটন স্পটেই মূলত যারা দূরবর্তী এলাকায় যায় এই সময়টাতে নীলাচল এবং মেঘলা পর্যটন স্পটে এসে তারা হাজির হন। দেখতে পাচ্ছেন আসলে ধীরে ধীরে পর্যটকের যে উপস্থিতি সেটি বাড়ছে। হয়তো একটু পরে পর্যটকের সেই উপস্থিতিটা আরো বাড়বে। আমরা এখানকার নীলাচল যারা পরিচালনায় রয়েছেন তারা বলছিলেন যে গতকাল পর্যটকের উপস্থিতি আরো ব্যাপক ছিল। আমি একটু কথা বলতে চাই, আজকে পর্যটকের উপস্থিতি কেমন রয়েছে? আলহামদুলিল্লাহ যথেষ্ট পর্যটক রয়েছে। আমরা আশানুরূপ যে পর্যটক এখানে আশা করেছি অনুরূপ পর্যটক এখানে আছে। যদিও গত 2 দিন ওয়েদারের কারণে পর্যটকরা স্বচ্ছন্দে ঘুরতে পারেনি, প্রচুর ঝড় বৃষ্টি ছিল। কিন্তু আজকে প্রচুর পরিমাণে পর্যটক উপস্থিতি এখানে পরিলক্ষিত হচ্ছে এবং সময় যত গড়াচ্ছে আরো বাড়বে। কারণ এই বিকেলে এই নীলাচলের পাহাড়ের উপরে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার সবারই একটা আকাঙ্ক্ষা থাকে এবং আগামী যে 2 দিন ছুটি আছে আশা করি এই 2 দিনও যথেষ্ট পর্যটক হবে। আরেকটা কথা বলে রাখি, এখানে পর্যটকদের নিরাপত্তাটা হচ্ছে ম্যান্ডেটরি এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসক এবং আমাদের এই টুরিস্ট পুলিশ সর্বত্র এখানে সক্রিয় আছে। আর পর্যটকদের যে কোনো সমস্যা তারা সমাধান করে দিচ্ছেন ইনস্ট্যান্ট। ধন্যবাদ। তিনি যেমনটি বলছিলেন আসলে ধীরে ধীরে পাহাড়ের যে প্রকৃতিটা দেখার জন্য সাগর যে পাহাড়ের সাথে যে মিতালিটা দেখার জন্য আসলে যেখানে পাহাড়ে আসা, সেই পাহাড়ের প্রকৃতিটা আসলে বর্ষা মৌসুমে ভিন্ন ভাবে আসলে আসলে সাজিয়ে ওঠে। আমরা দেখতে পাই যখন বৃষ্টি হয় তখন এখানে এই পাহাড় বেয়েই আসলে মেঘের যে ছোঁয়া, সেই ছোঁয়াটা আসলে পর্যটকরা আসলে অনুভব করেন। সেখানকার যে আসলে এই ছিল আসলে আমার কাছে বান্দরবান থেকে পর্যটনের সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। নয়ন এবং আব্দুর রহমান, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, কক্সবাজার ও বান্দরবান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। কক্সবাজারে প্যারাসেলিং করতে গিয়ে দুর্ঘটনা যেন নিত্য বিষয়। বারবার এমন দুর্ঘটনা পর্যটন শিল্পে বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করেন পর্যটন ব্যবসায়ী ও স্থানীয়রা। অদক্ষ জনবল নিয়ে প্যারাসেলিং প্রতিষ্ঠান পরিচালনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলার প্রশাসন। আব্দুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। পাখির মতো উড়ে বেড়ানোর ইচ্ছে মানুষের বরাবরই। সমুদ্রের উপরে ভেসে বেড়ানোর রোমাঞ্চকর অনুভূতি কে না পেতে চায়? এই ইচ্ছে পূরণের নানা উপায় রয়েছে। সেই অভিজ্ঞতা নেয়ার স্বাদ থাকলেও সাধ্য হয়ে ওঠে না সবার। তাই তো কক্সবাজারের প্যারাসেলিং এখন পর্যটকদের পছন্দের শীর্ষে।
তবে কতটুকু নিরাপদ এই বিনোদন মাধ্যম? সম্প্রতি বেশ কয়েকটি দুর্ঘটনায় প্যারাসেলিং হয়ে উঠেছে এক আতঙ্কের নাম। জেলা প্রশাসনের তথ্য বলছে গেল ৮ মাসে প্যারাসেলিং করতে গিয়ে 4টি দুর্ঘটনা ঘটে। সবশেষ গেল ২০ মে প্যারাসেলিং থেকে ছিটকে পড়ে এক পর্যটক দম্পতি আহত হন। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়। কক্সবাজারে প্যারাসেলিং করার অনুমতি রয়েছে 5টি প্রতিষ্ঠানের। তবে অনুমতিহীন প্রতিষ্ঠান থেকেই প্রায়ই আসছে দুর্ঘটনার খবর। বারবার এমন দুর্ঘটনার খবরে পর্যটন শিল্পে বিরূপ প্রভাব পড়বে বলে মনে করেন পর্যটন ব্যবসায়ী ও স্থানীয়রা। এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এটি আবার পর্যটকদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলবে, পর্যটন কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরাও চাই আসলে প্যারাসেলিংটা থাকুক কক্সবাজারে, তবে দক্ষ চালক দ্বারা এটা পরিচালিত হোক এবং যাদের অভিজ্ঞতা সম্পন্ন এই বিষয় নিয়ে তাদেরকে কাজে লাগানো। অদক্ষ জনবল নিয়ে প্যারাসেলিং প্রতিষ্ঠান পরিচালনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। প্যারাসেলিং এর রিস্ক একটা রিস্কি অ্যাডভেঞ্চার। যারা এটি অপারেট করবেন তাদের পর্যাপ্ত দক্ষতা এবং পর্যাপ্ত যে স্ট্যান্ডার্ড এটা অনুসরণ করা, ইকুইপমেন্টের স্ট্যান্ডার্ড অনুসরণ করাটা বাধ্যতা। আমরা ওটি যারা করছেন না তাদের ক্ষেত্রে আমরা সেই ব্যবস্থাগুলো দিচ্ছি। প্যারাসেলিং করার আগে উড্ডয়নকারীকে একটি বন্ডে সই করতে হয়। বন্ডে লেখা থাকে প্যারাসেলিং এর সময় কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় নেবে না সেবাদাতা প্রতিষ্ঠান। তাই ঝুঁকিপূর্ণ এই বিনোদনে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী চান পর্যটন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে বিরোধের জেরে 2 গোষ্ঠীর সংঘর্ষে অন্তত 40 জন আহত হয়েছেন। দুপুরে উপজেলার পাকশিমুল ইউনিয়নে ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পাকশিমুল বাজারের একটি জায়গা নিয়ে বড়পাড়ার সাধর গোষ্ঠীর নুরে আলমের সঙ্গে বড়বাড়ি গোষ্ঠীর মোহাম্মদ রৌফ মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষের লোকজন টেটা বল্লম সহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় 5 জনকে আটক করা হয়েছে। বান্দরবানের আলীকদম উপজেলায় মাতামুহুরী নদী থেকে এক ব্যক্তির মরদেহ শনাক্ত করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার বাজার পাহাড় তাহের মল্লিকের জমিতে মাতামুহুরী নদীর পানিতে মরদেহটি ভেসে আসে। নিহত শেখ জুবাইরুল ইসলাম নড়াইলের লোহাগাড়া উপজেলার শেখ হিদায়তুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, পর্যটকের একটি দল গেল বুধবার আলীকদমে যায়। তারা আলীকদম উপজেলার ক্রিস্তং পাহাড় ও থানচির 2টি চূড়া দেখতে সেখানে যায়। এ ঘটনায় হাসান সহ আরও 2 পর্যটক নিখোঁজ রয়েছেন। দেখছেন দেশ জনপদ সংবাদ। জনসমর্থন থাকলে কেউ পালায় না, এমন মন্তব্য করেছেন সদ্য কারামুক্ত জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। বৃহস্পতিবার সকালে নিজ এলাকায় যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে কথা বলেন তিনি। জানান, 14 বছর কারাবরণের পর এখন মুক্ত বাতাসের স্বাদ নিচ্ছেন। সেই সঙ্গে মত প্রকাশেও কোনো বাধা নেই। এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সহ কেন্দ্রীয় রংপুর জেলার নেতারা উপস্থিত ছিলেন। জনসমর্থন থাকলে কেউ পালায় না, জনগণই তাকে রক্ষা করে। আমরা পালাইনি, আমাদের কেউ পালায়নি। আমাদের মির কাসিম আলী সাহেব এই মামলা যখন শুরু হয় তখন আমেরিকায় ছিলেন, ওনাকে বলা হয়েছে আপনি আসবেন না। উনিকে আমি তো কোনো অপরাধ করিনি, আমি আমার দেশেই মরবো। উনি দেশে আসছেন, আর যারা বড় বড় কথা বলেছেন তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এনসিপির নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে আইনের হাতে তুলে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের সংগঠক আসাদ বিন রনি। বৃহস্পতিবার সকালে বরিশাল শহরের সদর রোডে একটি হোটেলে জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় কমিটির পরিচিতি সভায় কথা বলেন তিনি। জানান, দেশে আর কোনো পেশি শক্তির রাজনীতি করতে দেওয়া হবে না। আগামী জাতীয় নির্বাচনে দেশের জনগণ ভালো মানুষকে বেছে নেবে বলেও মন্তব্য করেন তিনি। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নানা দিক নির্দেশনাও দেন আসাদ বিন রনি। নাগরিক পার্টি
পেশিশক্তির রাজনীতি নয়। নাগরিক পার্টি মানুষের জীবনের মান উন্নয়ন, কল্যাণ রাষ্ট্র গঠন এবং নীতির রাজনীতি করতে চায় এবং সেই রাজনীতির বার্তা নিয়ে আমরা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এদেশের মানুষের কাছে যাচ্ছি, মানুষ সাড়া দিচ্ছে। বন্যা আক্রান্ত এলাকায় খাদ্য ঘাটতি পূরণে ওএমএস এর বরাদ্দ বাড়ানো হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বৃহস্পতিবার সকালে কুমিল্লা সার্কিট হাউসে জেলা প্রশাসক ও খাদ্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। উপদেষ্টা আরও জানান, কুমিল্লার ধর্মপুর খাদ্য গুদামে জলবদ্ধতা, কুলিয়া জড়িত রেকর্ড রুমের জলবদ্ধতা নিরসনে কাজ করা হবে। সংশ্লিষ্ট দপ্তরকে এ বিষয়ে নির্দেশনা দেওয়ার কথাও জানান খাদ্য উপদেষ্টা। শহরের পানি নিষ্কাশন ব্যবস্থার সাথে জড়িত সামগ্রিক সে ব্যাপারটা সিটি কর্পোরেশন করবে। সিটি কর্পোরেশনের একজন অফিসার এখানে ছিল, তাকে বলেছে সামগ্রিকভাবে একটা ইয়ে করতে। এছাড়া আমাদের বিরুদ্ধে জন্য বিচ্ছিন্নভাবে যেটা আপাতত করা হবে আর কি, এটা কিছু রেজ করা হবে এবং উপরের যে টিনগুলি নষ্ট হয়ে গেছে এগুলিকে চেঞ্জ করে আমরা ইয়ে করবো। এই ব্যাপারটা এটা করা হয়েছে ভবিষ্যতে যাতে প্রকোপটা কমে যায় আর কি। টানা 58 দিনের নিষেধাজ্ঞা শেষে বুধবার মধ্যরাত থেকে সাগরে মাছ ধরা শুরু হয়েছে। অবরোধ সফল হওয়ায় সাগরে বেড়েছে মাছের উৎপাদন। এতে সমুদ্রগামী জেলেদের মধ্যে উৎসব বিরাজ করছে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। মাছের বংশ বিস্তার, বেড়ে ওঠা ও টেকসই আহরণের লক্ষ্যে সরকার ঘোষিত বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরার উপর 58 দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। বুধবার মধ্যরাত থেকে সমুদ্রে মাছ আহরণ শুরু করেছেন উপকূলীয় জেলেরা। দীর্ঘদিন পর কর্মচাঞ্চল্য ফিরে এসেছে ভোলার মৎস্য অবতরণ কেন্দ্র ও জেলে পল্লীগুলোতে। তাদের অনেকে জাল, খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। বরগুনার জেলে পল্লীতেও বইছে আনন্দের বাতাস। এবছরই প্রথম ভারতের সঙ্গে মিল রেখে অবরোধ দেয় সাগরে নামার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়বে বলে আশা করছেন জেলেরা। আশা করি যে এবছর ইনশাল্লাহ মাছ পাবো। ধরেন আগে তো অবরোধ দিয়েছে, ভারতের বোটগুলো নামিয়ে বাংলাদেশে এদিকে ঢুকে মাছগুলো মারছে। এবছর তো আর এইটা পারে নাই। একই সাথে আমরা সবাই নামতে পারলে ইনশাল্লাহ আমরা মাছ পাবো। আশা করি যে এবছর আল্লাহ মাছ পোনার দেবে। ঋণ ফিন যা হয়েছি মনে হয় আশা করি দিতে পারবো। বোট নামাইতে এখন কষ্ট হইতেছে, এবছর যত কষ্ট হোক আমরা বোট নামাইলে আশা করি ইনশাল্লাহ ইলিশ মাছ পাবো। সেই সঙ্গে পটুয়াখালীর কলাপাড়া, মহিপুর, আলিপুর, রাঙাবালি ও গলাচিপার জেলে পল্লী আবারও সরব হয়ে উঠেছে। ঝাঁকে ঝাঁকে ধরা পড়বে ইলিশ সহ সামুদ্রিক মাছ। সচ্ছলতা ফিরবে জেলে পল্লীতে, প্রত্যাশা তাদের। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। কুষ্টিয়ায় বহুতল ভবনের গ্যারেজ থেকে জব্দ হওয়া কোটি টাকার গাড়ি নিয়ে চলছে নানা সমালোচনা। গাড়ির ভেতরে পাওয়া নথিপত্র, সংসদ সদস্য, সিআইপি স্টিকার সহ সব মিলিয়ে ধারণা করা হচ্ছে গাড়িটি কলকাতায় হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহের সাবেক এমপি আনোয়ারুল আজিমের। পুলিশ বলছে গাড়িটি কয়েক মাস ধরেই গ্যারেজটিতে ছিল। কিভাবে গাড়িটি এলো বা কারা নিয়ে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইরফান আনার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়া পুলিশ লাইনের ঠিক বিপরীতে অবস্থিত সাফিনা টাওয়ার। বহুতল এই ভবনের গ্যারেজে থাকা একটি ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি এখন জেলা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। গত 3 মাস ধরে এই ভবনের গ্যারেজে গাড়িটি পড়ে থাকতে দেখেছেন ভবনের বাসিন্দারা। হঠাৎ করেই খবর মেলে গাড়িটি কলকাতায় হত্যাকাণ্ডের শিকার হওয়া ঝিনাইদহ 4 আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের। বিলাসবহুল গাড়িটির ভেতরে মিলেছে সংসদ সদস্য, সিআইপি স্টিকার সহ বিভিন্ন নথিপত্র। সেখানেও মিলেছে সাবেক এমপি আনারের নাম। কিভাবে গাড়িটি এখানে এলো, এমপি আনার হত্যার সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখার দাবি স্থানীয়দের। আনুমানিক 3 মাস মতন হবে এই গাড়িটা আসছে, আর ওদেরই ড্রাইভার নিয়ে আসছে আর কি। আমি এখানে রেখে গেছে আমার একটা গাড়ি থাকবে। আমরা সাধারণ জনগণ এই ধরনের কার্যকলাপের সাথে যারা জড়িত
তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা চাই। পুলিশ জানায় ভবনের 3টি ফ্লোর ভাড়া নিয়ে রাখা জেনুইন লিপ কোম্পানির জিম্মায় ছিল গাড়িটি। তবে হত্যাকাণ্ডের শিকার হওয়া সাবেক এমপির গাড়ি কিভাবে তাদের কাছে গেল বিষয়টি খতিয়ে দেখছেন তারা। এটা গাড়ির সন্ধান পাওয়া গেছে, যেটা যে গাড়িতে একটা রিসিট পাওয়া গেছে সার্ভিসিংয়ের, সেই রিসিটে আনোয়ার আজিমের নাম লেখা আছে, কিন্তু একটা গাড়ির যে ট্যাক্স টোকেন বা রেজিস্ট্রেশন কার্ড এই জাতীয় কোনো কাগজপত্র এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমাদের যারা পুলিশের সদস্য রয়েছে তারা এই বিষয়ে ভেরিফিকেশনের কাজ করছে। এ বিষয়ে এমপি আনারের মেয়ে জানান, গাড়িটি তারা বিক্রি করেননি, ভাড়াও দেননি কারো কাছে। তবে কিভাবে গাড়িটি কুষ্টিয়ায় পাওয়া গেল এ সম্পর্কে কিছুই জানেন না তারা। তো আমার বাবার এই ঘটনাটা ঘটার পরে না আসলে আমাদের গাড়ির বিষয়টি মাথায় ছিল না। আপনাদের সহযোগিতা চাচ্ছি যে আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমাদের গাড়িটি আমাদেরকে বুঝিয়ে দিবেন। অবশ্যই আইনি প্রক্রিয়া যাব, যেটা নিয়মের বাইরে তো কোনো কিছু না, যেহেতু ডকুমেন্টস গুলো তো আপনারা দেখছেন সবাই। বিষয়টি নিয়ে ভবন মালিক ও জেনুইন লিপ কোম্পানির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। গত বছরের মে মাসে ভারতের কলকাতায় হত্যাকাণ্ডের শিকার হন ঝিনাইদহ 4 আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। পতিত ফ্যাসিস্টের সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর প্রভাব কাজে লাগিয়ে একের পর এক অপকর্ম করেছেন জাহাঙ্গীর আলম। বারবার তদন্ত কমিটির প্রতিবেদনে দোষী সাব্যস্ত হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি ব্যাংক কর্তৃপক্ষ। উল্টো বিপাকে আছেন নিরাপরাধ কয়েকজন কর্মকর্তা, যাদের ফাঁসিয়ে নিজের সাম্রাজ্য করেছেন জাহাঙ্গীর। সালাউদ্দিন সাগরের 2 পর্ব অনুসন্ধানী প্রতিবেদনের আজ দ্বিতীয় ও শেষ পর্ব। 2 মুক্তিযোদ্ধার ভাতা আত্মসাতের ঘটনা জানাজানি হলে বেশ চাপে পড়েন জাহাঙ্গীর আলম। ওয়ালিউর রহমানের ভাগ্নে পারভেজ ও আমেনা খাতুনের ছেলে আবু সামাকে টাকার বিনিময়ে আপোষের প্রস্তাব দেন তিনি। রাজি না হলে বেনাপোলের তৎকালীন পৌর মেয়র আশরাফুল আলম লিটনের মাধ্যমে আমির হোসেন আমুর সঙ্গে যোগাযোগ করে নিজেকে রক্ষার চেষ্টা চালান জাহাঙ্গীর। ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলম ওইটি আমাকে একদিন ডাকছিল, ডেকে বলছিল যে এই টাকাগুলো আমরা যা তুলেছি এই টাকাগুলো ব্যাংকে জমা দিয়ে আমরা দিচ্ছি, তোমরা ব্যাংকে জমা দিয়ে দাও। যে ভাই আমি এই টাকা দিচ্ছি, যে টাকা উত্তোলন হয়েছে আমাকে দিচ্ছে, যে আমার না আমি দিচ্ছি আপনি জমা দেন আপনার নামে। বলছে আমরা বেশ কিছু ব্যাংকের কর্মকর্তা ফেসে যাচ্ছি, আমাকে চাকরি বাঁচানোর সাথে আপনি এইটুকু করেন। জাহাঙ্গীর আলমের নতুন চেক ইস্যুর বিষয়টি অনুসন্ধানে গিয়ে খোঁজ মিলে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা রবিউল ইসলামের, যার হাত দিয়ে আমিনা খাতুনকে আত্মীয় পরিচয় দিয়ে নতুন চেক বই নিয়েছিলেন জাহাঙ্গীর। কিন্তু রবিউল ক্যামেরায় কথা বলতে রাজি না হওয়ায় গোপনে ধারণ করা হয় তার বক্তব্য। আমাদের ব্যাংকের কিছু ডিজাইন সাহেবরাও ওর একটু সহযোগিতা করেছে। 2013 সাল থেকে 2018 সাল পর্যন্ত অর্থ আত্মসাৎ হলেও কোনো ব্যবস্থা নেওয়া যায়নি জাহাঙ্গীরের বিরুদ্ধে। 2020 ও 21 সালের সব তদন্ত প্রতিবেদন তার বিপক্ষে গেলে 2022 সালে আমির হোসেন আমুর প্রভাব কাজে লাগান জাহাঙ্গীর। আমুর ডিও লেটারের মাধ্যমে নিজের বরখাস্তের আদেশ প্রত্যাহার করে শপথে বহাল ও অর্থ কেলেঙ্কারির পুনরায় তদন্ত করান তিনি। ওই প্রতিবেদনও দোষী সাব্যস্ত হলে বিচারে বিলম্বিত করতে আমুর ভাগ্নি জামাই সোনালী ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আফজাল করিমের দেশে প্রায় 20 জন নিরপরাধ ব্যাংক কর্মকর্তাকে ফাঁসানো হয়। তাদের কেউ শোকজ, কেউ সাময়িক বরখাস্ত, কেউ বা পদোন্নতি বঞ্চিত হয়ে আছেন। এদিকে অভিযুক্ত জাহাঙ্গীর আলম 2011 সাল থেকে চাকরিতে প্রবেশ করে 5-6 বছরের মধ্যে যশোর স্টেডিয়াম পাড়ায় জমি কিনে গড়ে তোলেন অট্টালিকা। নিজেকে নির্দোষ দাবি করলেও ক্যামেরায় কথা বলতে রাজি হননি তিনি। এখানে আমার কোনো বক্তব্য নাই আর কি, বুঝতে পারছেন? কারণ আমি সেখানে কর্মরতই না, আমি কি বক্তব্য দেবো আপনারা বলেন? আর ওখানে কর্মরত ছিল তারা বলতে পারেন যে কি ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট শাখায় কর্মরত ছিলেন না দাবি করা জাহাঙ্গীর আলমের অফিস রেকর্ড বলছে 2012 সালের 24 জুন থেকে 2014 সালের 20 মে পর্যন্ত সোনালী ব্যাংক ঝিকরগাছা শাখায় ক্যাশ অফিসার ছিলেন তিনি। এরপর যশোর কর্পোরেট শাখায় পোস্টিং হলেও অডিট রিপোর্ট বলছে নানা অজুহাতে ঝিকরগাছা শাখায় নিয়মিত যাতায়াত ছিল জাহাঙ্গীরের।
বিষয়টি নিয়ে বিব্রত সোনালী ব্যাংক যশোর অঞ্চলের জেনারেল ম্যানেজার। তবে বিচারাধীন বিষয়ে মন্তব্য করতে রাজি নন তিনি। যেহেতু এটা হেড অফিস পর্যায়ে তদন্ত এবং বিচারাধীন অবস্থায় আছে, এই জিনিসটা নিয়ে বক্তব্য করাটা আমার জন্য সমীচীন হবে না। আওয়ামী লীগের আশীর্বাদে ফুলে ফেঁপে ওঠা জাহাঙ্গীর ভোল পাল্টেছেন। 5 আগস্টের পর নিজেকে বিএনপি সমর্থক দাবি করে সাম্রাজ্য রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি, কিন্তু তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। নড়াইলের নড়াকাতিতে সড়ক দুর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে খাসিয়াল ইউনিয়নের তালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ইজিবাইক চালক গুরুতর আহত হন। নিহতরা হলেন নড়াইলের বড়কালিয়া ব্যাপারী পাড়ার জাফর ও তার স্ত্রী মর্জিনা বেগম। স্থানীয়রা জানায়, কালিয়া উপজেলার বড়কালিয়া গ্রামের জাফর ও তার স্ত্রী মর্জিনা বাড়ি থেকে ইজি বাইকে মহাজন এলাকায় আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। এ সময় নড়াগাতির থানার তালবাড়িয়া এলাকায় একটি বালুবাহী ট্রলি ইজি বাইকে চাপা দিলে ঘটনাস্থলে স্বামী স্ত্রী নিহত হন। দীর্ঘদিন ধরে ঋণ প্রাপ্তি সহজ করার দাবি জানিয়ে আসছেন রাজশাহীর ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। প্রস্তাবিত বাজেটে এসএমই খাত সংস্কারে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা নেই। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও পরিবহনে বিশেষ বরাদ্দ না থাকা নিয়েও আছে অসন্তুষ্টি। অর্থনীতি বিশ্লেষকদের মতে, সামাজিক সুরক্ষা জালে বরাদ্দ বৃদ্ধি ও আয় ভেদে কর প্রস্তাব আঞ্চলিক বৈষম্য কিছুটা কমাতে পারে। তবে কৃষিপ্রধান রাজশাহী অঞ্চলে টেকসই সেচ ব্যবস্থাপনা নিশ্চিতে বাড়তি বরাদ্দের প্রত্যাশা তাদের। কাজী শাহেদের প্রতিবেদন। কৃষি নির্ভর রাজশাহী অঞ্চলে অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করেছেন এখানকার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। দীর্ঘ সময় ধরে তারা ঋণ প্রাপ্তি সহজ করার দাবি জানিয়ে আসছেন। তবে এবারের প্রস্তাবিত বাজেটেও কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি বা সিএমএসএমই খাতে কোনো সংস্কার প্রস্তাব না থাকায় খানিকটা হতাশ এই অঞ্চলের প্রান্তিক উদ্যোক্তারা। প্রধান উপদেষ্টা তরুণদেরকে বলে যে আপনার চাকরির পিছনে না ধরে উদ্যোক্তা তৈরি হতে। উদ্যোক্তা কিভাবে তৈরি হবে? তরুণদের জন্য তারা তো কোনো বাজেটই রাখেনি। সরকারিভাবে তাদেরকে যদি কোনো আর্থিক যে সাপোর্টটা সেটা যদি তারা পেত, তাহলে এটা দেশের জন্য অনেক উপকার এবং তরুণরা আগালেই বাংলাদেশ এগোবে। যখনই বাজেট হবে, বাজেটের একটা অংশ তরুণ উদ্যোক্তাদের জন্য থাকা দরকার আছে। তাদের মতে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এই অঞ্চলে উৎপাদিত পণ্য পরিবহনে বিশেষ বরাদ্দ দেওয়া প্রয়োজন, যা এই বাজেটে অনুপস্থিত। যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস, এইগুলো জিনিসগুলোতে সরকারের সুনজর প্রয়োজন বলে আমি মনে করছি। সরকার যেটা নির্ধারণ করতেছে বা পাশ করতেছে, এটা সহনীয় প্রয়োজন নয়, এটা অস্বাভাবিক। বিশ্লেষকদের মতে কৃষিভিত্তিক শিল্পের পাশাপাশি শিক্ষা ও তথ্য প্রযুক্তি নির্ভর শিল্পের বিকাশের মাধ্যমে পিছিয়ে পড়া রাজশাহী অঞ্চলকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়া সম্ভব। তবে এই বাজেটে সেরকম কোনো সুযোগ রাখা হয়নি। এখানে আমাদের আইটি একটা সেন্টার ছিল, সেখানে একটা বিনিয়োগ করে এটাকে আরও বেশি কার্যকর করা যেত আর কি, একটা উদ্যোগ নেওয়া যেত, সেই বিষয়টি আসেনি। শিল্পের স্থায়ীকরণের দিকে নজর দিয়ে সরকার যদি বাজেটটা প্রণয়ন করতো, তাহলে আমাদের এই এলাকার অর্থনীতির একদিকে যেমন উন্নয়ন ঘটতো, অন্যদিকে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হতো। এই অঞ্চলের ভবিষ্যৎ রক্ষায় সেচ কাজে ভূপরিস্থ পানির ব্যবহারের ক্ষেত্রে বিশেষ বরাদ্দও নেই বাজেটে। সে কারণে জলবায়ু খাত থেকে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের জন্য বাড়তি বরাদ্দ চান বিশ্লেষকরা। পদ্মা নদীকে এটাকে চ্যানেল করে এখানে পানির নাব্যতা বৃদ্ধি করে সারা বছর যেন পানি পদ এবং সেই পানিটা চ্যানেল করে আমরা যদি আমাদের কৃষি জমিতে কাজে লাগাতে পারি, এটা পরিবেশের জন্য ভালো। পানির স্তরটা নিচে নেমে যাওয়ার কারণে আমাদের বারিন্দা এলাকার অনেক জমিতে বড় চাষ করা সম্ভব হয় নাই। ওই এলাকায় কি করে কৃষিকাজ আবার ফিরিয়ে আনা যায়, সেই জন্য স্পেশাল বরাদ্দ অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দাবি হতে পারে। বিশ্লেষকরা বলছেন, প্রস্তাবিত বাজেটে সামাজিক সুরক্ষা জালে বরাদ্দ বৃদ্ধি ও আয়ভেদে কর প্রস্তাব আঞ্চলিক বৈষম্য কিছুটা কমাতে পারে। তবে চলমান পরিস্থিতিতে বাজেট বাস্তবায়ন কতটা সম্ভব হবে তা নিয়েও প্রশ্ন আছে তাদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। দেশ টিভিতে সংবাদ প্রচারের পর জামালপুরে নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বকশীগঞ্জ উপজেলার দশানী নদী ও দেওয়ানগঞ্জ উপজেলার ঝিঝিরাম নদীর সানন্দবাড়ি ব্রিজ এলাকা ও যমুনা নদীর মণ্ডলপাড়া এলাকা পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী রাফিউল সাজ্জাদ। জানান, ভাঙন কবলিত 26টি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে, যেগুলোতে কাজ চলমান। ধীরে ধীরে সব কাজ শেষ হবে।
তীরে বিভিন্ন জায়গায় ঝুঁকিপূর্ণ অবস্থা আছে, অনেক জায়গায় বাড়িঘর এবং অবকাঠামো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। সেগুলোকে সংরক্ষণের জন্য আমরা ইতিমধ্যে প্রায় 26টি পয়েন্ট চিহ্নিত করেছি এবং সেখানে কার্যক্রম চলমান আছে। অনেকগুলি প্যাকেজের কাজ ইতিমধ্যে প্রায় সমাপ্ত হয়েছে এবং বাকি কাজগুলি চলমান আছে। আমরা আশা করছি খুব শীঘ্রই সেই কাজগুলি সম্পন্ন করে মানুষের দুঃখ দুর্দশা লাঘব করা সম্ভব হবে এবং অবকাঠামোগুলি সংরক্ষণ করা সম্ভব হবে। পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে অভিযান চালিয়ে 2টি আগ্নেয়াস্ত্র ও 8 রাউন্ড গুলি সহ 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল 11টার দিকে ঈশ্বরদী থানায় সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার। বলেন, কয়েকদিন ধরে বালু মহাল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সারাঘাট এলাকায় উত্তেজনা ও গোলাগুলির ঘটনা ঘটে। এসব ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা হলে এবং বিভিন্ন গণমাধ্যমে অস্ত্র মহড়ার ভিডিও ছড়িয়ে পড়লে অভিযান চালায় পুলিশ। অভিযানে আটকদের কাছে থাকা একটি 1 শুটার গান ও একটি রিভলভার সহ 8 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়াও 5টি বালুবাহী ট্রলার এক্সকাভেটর জব্দ করে পুলিশ। আমরা তাদেরকে থামানোর চেষ্টা করি, কিন্তু তারা পুলিশকে অ্যাভয়েড করে দ্রুত গতিতে তাদের যানগুলো দ্রুত গতিতে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন আমাদের মধ্যে আরো সন্দেহ প্রকট হয়। আমরা স্পিড বোট ব্যবহার করে তাদের গতিরোধ করি, করে তাদের মধ্যে থেকে 6 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের নৌকা এবং বাল্কহেড পরীক্ষা করে আমরা 2টা যান থেকে 2টা অস্ত্র পাই। একটা 1 শুটার গান 4 রাউন্ড গুলি সহ এবং একটি রিভলভার, সেটাতেও 4 রাউন্ড গুলি ছিল। মোটরসাইকেল ইজি বাইক সাইড দেওয়াকে কেন্দ্র করে 2 গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষে 1 জন নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ সহ দুপক্ষের সংঘর্ষে আরও অন্তত 20 জন আহত হয়। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর 2:30টার মধ্যে উপজেলার চরবেলা এলাকায় এ ঘটনা ঘটে। ঈদ উপলক্ষে ফুটবল খেলা থেকে ফেরার পথে মোটরসাইকেল ও ইজি বাইকের সাইড দেওয়ার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে 2 গ্রামের মানুষ। পরে রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। পরে সেনাবাহিনীর সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই মারা যান সাইফুল মিয়া নামের একজন। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিনের দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।